সাফাত, নাইম এবং বনানী রেইনট্রি সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনায় যদি ভালো দিক হয়ে থাকে, যে সামাজিক আদর্শতা ভেঙে যাওয়ার একটা বড় উপলক্ষ্য পাওয়া গেছে, এর খারাপ দিকটি হলো যে এখানে শুল্ক গোয়েন্দা বিভাগ, আপন জুয়েলার্স, সন্তানের অপরাধে বাবাকে শাস্তি দেওয়া, সন্তানের অপরাধে বাবার ব্যবসা, দীর্ঘদিনের ব্যবসা নষ্ট করা, অবৈধ স্বর্ণের যে মজুদ ছিল, দিলদার গড়েছিল, সেটা নিশ্চয়ই একদিনে করেননি। রাষ্ট্রীয় নানানভাবে পৃষ্ঠপোষকতা পেয়ে সবাইকে ঘুষ টুস দিয়ে এগুলো করছিল। এতদিন রাষ্ট্র দেখে নাই, এখন সব বিচার হচ্ছে। বনানী রেইনট্রির মালিককে একজন আওয়ামী সমর্থক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি এই আলোচনার বিরোধী, আমি এই ঘোর আলোচনার বিরোধী। এটি একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নকে একটা বড় ধরনের ধাক্কা দেয়, নাড়া দেয়। কিভাবে? আমার সন্তানের অপরাধে যদি আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, সেটি আর যাই হোক ন্যায় বিচার হতে পারে না। এই ধারণা যখন হাজারো মানুষের মধ্যে পৌঁছাবে, তখন দেশে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। মানুষ তার অর্জিত অর্থ বিনিয়োগ করবেন না, ব্যবসা করবেন না, নিজেকে বাড়িয়ে তুলতে চাইবেন না, যে না, এই দেশে তো আসলে নিরাপত্তা নাই, কোনো কিছুরই তো কোনো নিরাপত্তা নাই। সেটি একটি খারাপ দিক, এটা বিশ্বাস করতে হবে। এটি একটি খারাপ দিক দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে। সেটা যদি হয়, আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিলেন আইএস যারা করে তাদের সন্তান বাবা মাকে ধরে মেরে ফেলতে হবে, সারা বিশ্ব জুড়ে এটার প্রতিবাদ হয়েছে। মুসলিমরা প্রতিবাদ করেছে যে না, একজন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে, তার পরিবারকে নয়। সেটা যদি আমরা তখন প্রতিবাদ করতে পারি, তখন এখন নাইম এবং সাফাতের ধর্ষণের কথা কেন্দ্র করে তার বাবার ব্যবসা, আপন জুয়েলার্স বন্ধ হবে কেন? সেটিরই প্রতিবাদ করা উচিত। ধর্ষণ মামলায় দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদকে শনিবার গ্রেফতারের পর আপন জুয়েলার্সের অবৈধ স্বর্ণ ব্যবসার খবর উঠে আসে। দিলদার আহমেদের সম্পদের খবর জানতে শুল্ক গোয়েন্দারা দুদিনে অভিযান চালায় আপন জুয়েলার্সের। আলোচনা এই জন্য করছি যে আপনারা জানেন বাংলাদেশে প্রতিদিন গড়ে কতজন ধর্ষিত হয়? আপনাদের কাছে তথ্য নাই। ব্র্যাক সম্প্রতি একটি জরিপ তথ্য প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশে বলা হয়েছে প্রতিদিন গড়ে 2 জন শিশু ধর্ষিত হয়। এর বাইরে ডয়েচে ভেলে সাম্প্রতিক যে তথ্য, তারা বলছে বাংলাদেশে 2016 সালে 1000-এরও বেশি নারী ধর্ষিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অন স্টপ ক্রাইসিস সেন্টারে প্রতিদিন 4 থেকে 5 জন নারী আসে ধর্ষণের অভিযোগ নিয়ে, ধর্ষণের ঘটনা নিয়ে। আমরা কজন জানি এইসব ঘটনা? কজনের ধর্ষণের ঘটনা আলোচিত হয় গণমাধ্যমে? এর বাইরে গ্রামগঞ্জে প্রতিদিন অগণিত নারী যে ধর্ষণের শিকার হচ্ছেন, আপনারা দেখেন না? ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ধর্ষণ করে রাস্তায় বস্তা বেঁধে লাশ ফেলে গিয়েছে, বাক্সের মধ্যে নারীর মরদেহ পাওয়া যাচ্ছে, নদীতে নারীর মরদেহ ভাসছে, রাস্তায় ঝোপ জঙ্গলে নারীর কাটা লাশ উদ্ধার করা হয়েছে। জানেন কিনা, দেখেছেন কিনা এসব আলোচনা? বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী দেখে কিনা এসব আলোচনা? নিশ্চয়ই দেখে। তাদের বেলা ধর্ষণের বিচার হয় না, তাদের বেলা ধর্ষণটা কেবলই দর্শন, অর্থাৎ দেখে যাওয়ার বিষয় হয়ে থাকে। যেটি হয়েছে এই ধর্ষণ মামলার 1 সপ্তাহ আগে গাজীপুরে ঘটে যাওয়া ঘটনায়। দিনমজুর খেটে খাওয়া বাবা তার কন্যার ধর্ষণের বিচার না পাওয়ায় নানান জায়গায় গিয়েছেন, বিচার দিতে হয়নি, পরে তিনি আত্মহত্যা করেছেন। আমার বিড়াল জমিনের মালিক দেব, এটা জমিনের মালিক সরাসরি জমিন খাল গরু আমার স্ত্রী চলে গেছে, স্বামীও চলে গেছে। তার প্রতি আমার স্যালুট এই কারণে যে একজন বাবা যখন বেঁচে থেকেও তার কন্যার ধর্ষণের বিচার না পান, তখন তার মরার মতোই বেঁচে থাকতে হয়। তিনি সেটা চাননি, তিনি চেয়েছেন একেবারে মরে যেতে। এবং তিনি মরে গিয়েছিলেন বলেই পরের সপ্তাহে যখন এই ধর্ষণের কথা আলোচনায় আসলো, তখন টনক নড়ল সবার। না, এভাবে আর না, এর একটা বিহিত হওয়া দরকার। বুধবার 12টার দিকে কাকরাইলের শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কার্যালয়ে হাজির হন দিলদার আহমেদ ও তার ভাইরা। অধিদপ্তরের একটি টিম তাদেরকে প্রায় 4 ঘন্টা জেরা করেন। এখানে আমরা 250 কোটি টাকার একটা ইনফর্মাল এবং অস্বচ্ছ একটা হিসাব পাচ্ছি। হিসাবের বাইরে এরকম একটা মূল্যবান সামগ্রী কেউ রাখবে, এটা কিন্তু আমরা প্রত্যাশা করি না। তো সেটি হতে যে সন্তানের অপরাধে বাবার শাস্তি, বাবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের মতো ঘটনা ঘটছে। আরও এটার ঘটনা যে কোন দিকে যাবে নিশ্চয়ই বলা যাবে না। ঘটনাগুলো এই দিকে যাচ্ছে, কেননা এই দিকে সবারই আগ্রহ বেশি। সাধারণ মানুষের চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আগ্রহ বেশি, শুল্ক গোয়েন্দা বিভাগের আগ্রহ বেশি। কেন বেশি? খুবই সহজ হিসাব। এক আপন জুয়েলার্সেই যদি 50 মনেরও বেশি অবৈধ স্বর্ণ জব্দ করা যায়, নিঃসন্দেহে বাংলাদেশে আরও স্বর্ণের মজুদ আছে। যাদের যাদের স্বর্ণের ব্যবসা আছে, জুয়েলার্স আছে, দোকান আছে, তাদেরকে একটা ভালো হুমকি দেওয়া যেতে পারে। সেখান থেকে 2 আনা কানাকড়ি আয় রোজগারের ব্যবস্থা হতে পারে।
বনানীর রেইনট্রি হোটেলের মতো এই দেশে হাজারো হোটেল আছে। একটি ঘটনাকে কেন্দ্র করে অন্য সব হোটেলে হানা দেওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। আর এই ঘটনার মধ্য দিয়ে একটি একটি কাজ করা হচ্ছে, সামাজিকভাবে অনেকেই বাহবা দিচ্ছেন। সেই আলোচনায় দেশ যে প্রতিদিন ধর্ষিত হচ্ছে, সেই আলোচনাগুলো থেকেও দূরে রাখা যাচ্ছে মানুষকে, সেটা একটি বড় কাজ। এই কারণে এই শিরোনাম এই কারণেই এই আলোচনার নাম হচ্ছে ধনীর ধর্ষণ আর গরিবের দর্শন। ধনীর যেটা ধর্ষণ সেটা গরিবের ক্ষেত্রেও ধর্ষণ হিসেবে বিবেচনা করার দিন আসবে কবে বাংলাদেশে? তনু হত্যার বিচার কি হয়েছে? তনুকে তো ধর্ষণ করার পরেই মেরে ফেলা হয়েছিল। এই রাষ্ট্র কত চিৎকার করেছে, এই মানুষ কত চিৎকার করেছে। সেই তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়া হয়েছে অজানা এক কারণে। এরকম তরুণদের সংখ্যা প্রতিদিন বাড়ছে, প্রতিদিন 2 জন শিশু ধর্ষিত হয়। দেশে 2016 সালে 1000-এরও নারী ধর্ষিত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের অন স্টপ ক্রাইসিস সেন্টারে ডয়েচে ভেলের তথ্য অনুযায়ী প্রতিদিন 4-5 জন নারী আসেন ধর্ষণের অভিযোগ নিয়ে। এই ধর্ষণ বন্ধ হোক। ধর্ষণ গরিবের ক্ষেত্রেও যেন কখনো শুধুমাত্র একটা দর্শন, অর্থাৎ দেখার বিষয়, চেয়ে চেয়ে দেখার বিষয় না হয়, সেটা নিয়েই আজকের এই আলোচনা। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই।